নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ত্রয়োবিংশ পর্ব। সেদিনই শশী মাস্টার খবর নিয়ে গেলেন মুড়াপাড়া। শচীন্দ্রনাথকে সন্তোষ দারোগা ধরে নিয়ে গেছে। কিছু খোঁজ খবর পেতে চায় রঞ্জিত সম্পর্কে। কিছু কিছু রাজনৈতিক কর্মী এখানে ওখানে ধরা পড়েছে, জেলে নিয়ে যাচ্ছে। শচীন্দ্রনাথ উমানাথ সেনের মতো বড় কর্মী নয়, সাধারণ সদস্য। সে যতটা না কর্মী, তার চেয়ে বেশি সৎ এবং সাহসী মানুষ। এই অসময়ে ওকে ধরে নেবার অর্থ হয় না। একমাত্র অর্থ থাকতে পারে, সব কংগ্রেস কর্মীদের যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ফাঁক বুঝে শচীন্দ্রনাথকে একটু ঘুরিয়ে আনা। ওরা শচীন্দ্রনাথকে আগামীকাল নারায়ণগঞ্জে চালান করে দেবে এবং ভূপেন্দ্রনাথ যদি শহরগঞ্জে গিয়ে উকিল ধরে জামিনে খালাস করে আনতে পারেন, এমন উদ্দেশ্য নিয়ে শশী মাস্টার মুড়াপাড়া রওনা হয়ে গেলেন। ছোট কাকা বাড়ি না থাকায় বাড়িটা খালি লাগছে। মাস্টারমশাই দুপুরে রওনা হয়ে গেলেন। এখন একমাত্র বাড়িতে পুরুষ বলতে ইসম আর পাগল জ্যাঠামশাই। ঠাকুর পূজা কে করবে? জেঠিমা বড়দাকে পশ্চিমপাড়া যেতে বলেছে। সেখানে আর এক ঘর ব্রাহ্মণ পরিবার আছে। গোলক চক্রবর্তী খবর পেয়েই চলে এসেছে। ঠাকুমা পূজার আয়োজন করে দিয়েছেন। শ্বেত চন্দন, রক্তচন্দন বেটে এবং কোষাকুষি ঠিক করে ফুল ফল সাজিয়ে তিনি বসে আছেন। সোনা ঠাকুর ঘরের দাওয়ায় বসে রয়েছে। ছোট কাকা বাড়ি নেই। কাজকর্ম দেখে শুনে করতে হবে। সে ঠাকুমা কি আনতে বলবেন, কখন কি আদেশ করবেন, সেজন্য বসে রয়েছে। ঠাকুমা আয়োজন করার সময় সারাক্ষণ স্তব পড়ছিলেন। এই মন্ত্রপাঠ সোনাকে মাঝে মাঝে বড় বেশি মুগ্ধ করে রাখে। জেঠিমা আজ রান্নাঘরে। মার শরীর ভালো যাচ্ছে না, কদিন থেকে শুয়ে আছে কেবল, এবং ছোট কাকাকে ধরে নিয়ে যাবার পর থেকেই কি যেন এক বিষণ্ণতা সারা পরিবারে ছড়িয়ে আছে। ইসম গরুগুলি গোপাটে দিয়ে এসেছে। সে জমিতে তরমুজের লতা লাগিয়ে দিয়েছে। হেমন্ত পার হলে শীতকাল আসবে, শীত পার হলেই বসন্ত। বসন্তে সেই বড় বড় তরমুজ, খড় রোদ কাঠফাটা রোদে তরমুজের রস। এখন থেকে লতার যত্ন না নিলে গাছ বড় হবে না, লতা বাড়বে না। সে গাছ, লতা এবং মূলের প্রতি যত্ন নেবার জন্য মাথায় করে একটা ছই, যেমন নৌকায় ছই দেয়া থাকে, তেমনি সেই ছই চরের বুকে নিয়ে ফেলবে। কারণ বর্ষার আগে সে ছইটা তুলে এনেছিল ডাঙাতে। এখন জল নেমে গেছে চর থেকে। সে চরের বুকে আবার মাথায় করে ছই নিয়ে যাচ্ছে। ছোট কর্তা বাড়ি নেই বলে ইসম বড় বেশি লক্ষ্য রেখেছে, কাজকর্ম করছে। সোনা দেখল ছই মাথায় ইসম দাদা নদীর চরে নেমে যাচ্ছে। কত যে কাজ সংসারে! সারাক্ষণ মানুষটা কোনো না কোনো কাজের ভিতর ডুবে থাকে। ছোট কাকা বাড়ি নেই বলে তার যেন আরও বেশি কাজ। সে আর সোনাকে দেখা হলেও কথা বলছে না। এবছর মামার বাড়ি যাবে। পরীক্ষা হয়ে গেলেই মামার বাড়ি যাওয়ার কথা। কবে যাবে সেও জানে ইসম। সেই খবর আনবে ফাউসার খাল থেকে জল নেমে গেছে কিনা। জল না নামলে ধন বউ বাপের বাড়ি যেতে পারে না। বউ মানুষ, খালের জল ভাঙে কি করে? এখানে বেহারা যারা আসে বিহার অথবা পূর্ণিয়া থেকে, তারা আসেনি। ওরা আসবে পৌষে। ইসমই খবর নিয়ে আসবে ওরা দক্ষিণ পাড়াতে এসেছে কিনা। কিন্তু এবার খবর নিয়ে এলেও ওরা যেতে পারছে না। ছোট কাকা বাড়ি নেই। তিনি বাড়ি না থাকলে যাবার অনুমতি কে দেবে? সোনা কি ভেবে ছুটে গেল পুকুর পাড়ে। সে অর্জুন গাছটার নিচে দাঁড়িয়েছিল। সে ক্রমে বড় হয়ে যাচ্ছে। সেই ফ্লুট বাজনা, অমলা কমলার মুখ মনে পড়লে এই অর্জুন গাছটার নিচে এসে সে দাঁড়িয়ে থাকে। সামনে ভিটা জমি, ফসলবিহীন। হতিমা চলে গেছে ঢাকায়। হতিমা বাড়ি থাকলে ওকে দেখতে পেত। দেখতে পেলেই চলে আসতো চুপি চুপি। একা একা সে নানান রকম গাছপালার ভিতর দিয়ে পালিয়ে চলে আসতো। চলে এলেই মনের ভিতর সেই রহস্যটা জেগে যেত। অমলা রহস্যের স্পর্শ দিয়ে সহসা উধাও। কমলা কি করছে এখন? কলকাতায় বড় বাড়ি, কি প্রাচুর্য! এসব মনে হলেই ওর রাতের কথা মনে হয়, লুকোচুরি খেলার কথা মনে হয়, ছাদের কথা মনে হয়। আর মনে হয় এমন যে মাঠ সামনে পড়ে আছে,
অমলা কমলা যদি একবার এদেশে আসতো, সে তাকে নিয়ে যেত নদীর চরে। সামনের মাঠে তার নেমে যেতে ইচ্ছা এখন, কারণ মার শরীর ভালো না। ওর কেন জানি কিছু ভালো লাগছে না। অথচ এই গাছটার নিচে এসে দাঁড়ালেই তার মনের ভিতর অদ্ভুত একটা আশা জাগে। কেউ যেন কোথাও ওর মতো বড় হচ্ছে, কোথাও কেউ ওর মতো ছুটছে, এবং নিত্যদিনের এই যে গাছপালা, সবাই তাকে ভালোবাসছে। সোনার এভাবে এক মায়া বেড়ে যাচ্ছে। মায়ায় মায়ায় সে গাছপালার ভিতর বড় হয়ে গেলে তাকে কোন নদীর পাড়ে চলে যেতে হবে বুঝি। যেমন বাবা আছেন দূর দেশে, 9 মাসে 6 মাসে আসেন। মা কেমন অসহায় চোখ তুলে তাকে আজ দেখছিল সারাদিন। সে যে কি করবে। তখন দেখল হন হন করে কে মাঠ ভেঙে এদিকে আসছে। কাছে আসতেই বুঝল সেই পোস্টম্যান মানুষটি। সে এ গাঁয়ে আসে, রোজ আসে না, সপ্তাহে একদিন। সবুজ রঙের থলে থেকে বাড়ি বাড়ি চিঠি দিয়ে যায়। বাবার চিঠি, জ্যাঠামশাইয়ের চিঠি, কখনো কখনো মামা বাড়ি থেকে চিঠি আসে। সে চিঠি পাবে বলে ছুটে গেল গোপাটে। বলল, চিঠি আছে? চিঠি? বলল সে, আছে। তারপর একটা চিঠি, নীল খামে চিঠি। সে বলল, কার চিঠি? কারণ সে বিশ্বাস করতে পারছিল না এ চিঠি তার। নীল খামে সুন্দর হস্তাক্ষরে কে লিখেছে, অতীশ দীপঙ্কর ভৌমিক, কেয়ার অফ শ্রী শচীন্দ্রনাথ ভৌমিক। তার নামে চিঠি? তার নামে চিঠি কে দিল? মানুষটি বলল, অতীশ দীপঙ্কর কার নাম? আমার। যেন অপরাধ করে ফেলেছে সোনা। সে যে কি করে হাত বাড়িয়ে চিঠিটা নেবে বুঝতে পারছে না। তার নামে চিঠি, ছোট কাকা এসে শুনলে কি ভাববে? মা জেঠিমা কি ভাববে? অমলা যদি চিঠিতে সেই কথা লিখে থাকে? ওর বুকটা কেমন কেঁপে উঠল। তখন কবরভূমিতে জোটনের ভিতরটাও কেঁপে উঠল। সে বলল, কর্তা কি কইলেন? যা বললাম জোটন তা সত্যি। তুই মালতীর মুখ দেখলেই টের পাবি। মালতীকে জব্বর জননী বানিয়ে গেছে। জোটন আর কোনো কথা বলতে পারল না। তার মুখ ভীষণ কাতর দেখাচ্ছে। মালতী কাছে নেই, বোধহয় ফকির সাহেবের কবরের পাশে সেই করবি ফুল গাছটার নিচে বসে রয়েছে। রঞ্জিত সামনে একটা হোগলার আসনে বসে রয়েছে। ওর মাথার ওপর ডেফল গাছের ছায়া। গাছে ফল নেই, পাতা ঝরে যাচ্ছে, গাছটা ন্যাড়া ন্যাড়া। সূর্য মাঠের ওপাশে অস্ত যাচ্ছে। জোটন সব নিয়তি ভেবে বলল, তাহলে কি করবেন এখন? তাই ভাবছি, নরেন দাসের কাছে রেখে আসতে সাহস পেলাম না। হিন্দু বাড়ি, বিধবা যুবতীর পেটে জারদ সন্তান, সন্তানের বাপ যে কে, সুতরাং বুঝতেই পারছিস মালতীর অবস্থা। একবার কলসি বেঁধে ডুবে মরতে গেল, আমরা তাকে মরতে দিলাম না। সে আবার মরতে যাবে। তুই তো দেখেছিস ওদের বাড়ির নিচে বড় গাব গাছটা। সারাটা দিন মালতী সেখানে বসে থাকত, বিড়বিড় করে বকত। ওরা দুজনই আবার কিছুক্ষণ চুপ থাকল। রঞ্জিতের মুখে এখন দাড়ি গোঁফ নেই বলে এই সমস্যায় সে কতটা চিন্তিত বোঝা যায়। জোটন বুঝতে পারল মানুষটি মালতীকে বড় ভালোবাসে। সেই শৈশবে সে দেখেছে মালতী এই মানুষের সঙ্গে কতদিন দালান বাড়ি থেকে স্থলপদ্ম চুরি করে এনেছে, কতদিন নৌকায় ঘোর বর্ষার মাঠে ছিপ দিয়ে দুজনে মাছ ধরেছে। গ্রীষ্মের দিনে ঝড়ের বিকেলে এই দুইজন আর সঙ্গে থাকতো শামু, 3 জন মিলে বাগের পিছনে বড় সিন্দুরে গাছের আম কুড়াতো। এই দুজন আবাল্য একসঙ্গে বড় হয়ে উঠেছে। তারপরেই বড় মানুষের শ্যালকটি নিরুদ্দেশে চলে গিয়েছিল এবং কবে ফিরে এসেছে সে তা জানে না। এখন মালতীর দুর্দিনে সে আবার ফিরে এসেছে। সেই যে কবে একবার ফকির সাহেব ওর বাড়িতে গিয়েছিলেন, সে না খেয়ে ফকির সাহেবকে সবকটা ভাত খাইয়েছিল। কি যে তখন প্রাণের আবেগ, এই এক আবেগ সে এখন রঞ্জিতের মুখে ধরতে পারছে। সে দেখেছিল সেদিন বিধবা মালতী চুপচাপ ঘাটে তার হাঁসগুলি দেখছে। ওর কেবল মনে হয়েছিল, হায় খোদা, এমন যুবতী শরীর বিফলে যায়। আল্লাহর মাসুল তুলছে না মালতী। বড় কষ্ট হয়েছিল তার। সে আর সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি। সেই মালতী আবার এমনভাবে উঠে এলো।
কি বলবে এখন, কি করবে এখন? জোটন বুঝতে পারছে না। লোকালয় বর্জিত এই এক কবরভূমি, মানুষজন দেখাই যায় না। দূরে হোগলার বন পার হলে অথবা সরবনের পর যে মাঠ, মাঠে কিছু গরু বাছুর দেখা যাচ্ছে, খুব ছোট এবং অস্পষ্ট ছায়ার মতো গরু বাছুর। এই টিলার মতো জায়গা বলে অনেক দূর দেখা যায় এবং মনে হয় জোটন তার নিবাস দেখে শুনেই সবচেয়ে উঁচু ভূমিতে তৈরি করেছে এবং খুব দূরে দু একজন চাষি মানুষ দেখা যাচ্ছে, অথবা এই যে অঞ্চলের চারপাশে শুধু বেনা ঘাস, হোগলার বন, সবের জঙ্গল, সব পার হয়ে মানুষের আসা খুব কঠিন। অগম্য স্থান, এমন একটা অঞ্চলে জোটন থাকে। রঞ্জিত শেষ পর্যন্ত এই অঞ্চলে ঢুকে গেছে, সুতরাং আর কোনো ভয় নেই। মুখে চোখে সেই নিশ্চিন্ত ভাবটাও কাজ করছে রঞ্জিতের। জুটির এখন আর খেটে খাওয়া চেহারা নেই। পীরের নিবাসে বাস করে ওর মুখে চোখেও কেমন পিরানি পিরানি ভাব। সে শরীরটা ডেফল গাছের গুঁড়িতে এলিয়ে দিল। সে যে এসব বলছে মালতী শুনতে পাচ্ছে কিনা, আবার এই ভেবে চারদিক তাকাতেই দেখল মালতী দূরে কবরের নিচে করবি গাছে ফুল তুলছে কোঁচড়ে। জোটন আবার কথা আরম্ভ করল। পানি আয়না দেই, গোসল করেন? ছাগলের দুধ আছে, আতপ চাউল আছে, শিম আছে, সিদ্ধ ভাত খান, মালতীরে খাইতে দেন। পরে ভাইবা যা হয় কিছু ঠিক করতে হইব। জোটন এবার কবরের কাছে গেল। রঞ্জিত পিছনে পিছনে হাঁটছে। একটা লাউয়ের টাল, সেটা অতিক্রম করে যেতে হয়। ওরা দুজনই টালের নিচে গুঁড়ি মেরে ওপারে উঠে গেল। জোটনের শীত শীত করছে। সে ওর কাপড় দিয়ে শরীর ভালো করে ঢেকে নিল। ওরা দেখল কবরের ওপারে দুপা ছড়িয়ে এখন মালতী বসে রয়েছে, কোঁচড়ে করবি ফুল। ফুল গাছের ভিতর হাত ঢুকিয়ে কেবল কি খুঁজছে যেন। বুঝি সে তার যা হারিয়েছে তা ফিরে পেতে পারে কিনা, ফুলের ভেতর হাত রেখে তার অনুসন্ধান। এখানে উঠে এসেই তার ফের মনে পড়ছে পেটের ভিতর এক বৃশ্চিক বাড়ে দিনে দিনে। লেজে হুল, মুখে কাঁটা, দু পায়ে সাঁড়াশি। মাঝে মাঝে এটা ওর চোখের সামনে খুব বড় হয়ে যায়, যেন সেই নির্জন মাঠের উপর দিয়ে অতিকায় এক বৃশ্চিক, যার পা যোজন প্রমাণ, যার হুল আকাশে উঠে গেছে, প্রায় হাতির সামিল এক জীব ওকে দোলে পিষে মেরে ফেলার জন্য ছুটে আসছে, অথবা সাঁড়াশি দিয়ে গলা টিপে মারবে। সে তখনই হাঁসফাঁস করতে থাকে। সে পাগলের মতো চিৎকার করতে থাকে, না না না, যেন সেই হুল ভিতরে বারে বারে দংশন করছে। আতঙ্কে সে শিউরে উঠছে। তার লাবণ্য আর নেই, সেও মরে যাচ্ছে বুঝি। আগামী শীতে এভাবে বাঁচলে সে মরে যাবে। জোটনের চোখ ফেটে জল আসছিল। কি সুন্দর মুখ, কি হয়ে গেছে। জোটন যতটা পারল কাছে গিয়ে বসল। ওঠ মালতী। রঞ্জিত দেখল জোটনের কথায় মালতী উঠে দাঁড়িয়েছে এবং জোটনের সঙ্গে সঙ্গে হাঁটছে। সেও হাঁটছিল, কোনো কথা নেই। পায়ের নিচে ঘাস এবং শুকনো পাতা। ওরা আবার লাউ গাছের টাল অতিক্রম করে এলো। ডেফল গাছটা পার হলেই জোটনের চটি। চটির ভেতর ঢুকলে জোটন বলল, হাত পা পানিতে ধুই আনে, কর্তা দুধ গরম কইরা দেও, তুই খা, খাইলে শরীরটা ভালো লাগবো। জোটন ছাগল ধুয়ে দিল। নতুন মাটির হাঁড়িতে দুধ। সে 3-4টে কচার ডাল কেটে আনলো। 3টে ডাল খোঁটার মতো পুঁতে ওপরে দুধের হাঁড়ি রেখে সে বলল রঞ্জিতকে, এবারে আগুনটা জ্বালেন। শুকনো ঘাস পাতা এনে দিয়েছে জোটন। এত বড় বনে জ্বালানির অভাব নেই। সে ঘর থেকে টিন বের করেছে, চিরা বের করে দিয়েছে হাঁড়িতে। মালতীকে জল আনতে বলেছে কুয়ো থেকে। সব কিছু বের করে দেবার সময় জোটনের কত কথা। এত এত খাইছি ঠাকুর বাড়ি, ধনমামি বড় মামি কি না খাওয়াইছে, ঠাইন দি ভালো যা কিছু হইছে আমারে না দিয়া খায় নাই। অর্থাৎ এসব বলে জোটন পুরনো দিনের স্মৃতি স্মরণ করছে। সে কি করতে পারে তার মেহমানদের জন্য? এই মেহমান এসেছে ঠাকুর বাড়ি থেকে। ঠাকুর বাড়িতে সে অভাবে অনটনে খেয়ে বড় হয়েছে। খুদ কুড়া যা কিছু উদ্বৃত্ত থাকত বড় মামি জোটনকে ডেকে দিয়ে দিত। সে যে একটু ওদের আদর আপ্যায়ন করতে পারছে
সে যেন সবই আল্লাহর মেহেরবানি। ওরা জোটনের অতিথি। জোটন এখন 2-4-10 জনকে ইচ্ছা করলে 2-10 মাস ধরে খাওয়াতে পারে। যখন মেলা হয়েছিল মানুষজন এসেছিল কত, দোকান পসরা, লাল নীল বেলুন, তালপাতার বাঁশি, পীরের মাজারে কত পয়সা, বাতাসার থালায় কত চৌয়ানি টাকা, সে সবই পিরানির প্রাপ্য। সে এভাবে 2 বিঘা ধানের ভুঁই, কারণ মোড়লের ব্যাটা হয়নি, পীরের মাজারে মানত করে ব্যাটা হয়েছে, সে 2 বিঘা ভুঁই লিখে দিয়ে গেছে জোটনকে। সকালের দিকে কেউ কেউ আসে, ব্যারামি নাচারি মানুষকে তারা ধরাধরি করে তুলে নিয়ে আসে। জড়িবুটি যা কিছু ছিল ফকির সাহেবের, সে অসুখে বিসুখে সেসব ব্যবহার করে। কেউ এলেই দরগার অনেক নিচে দাঁড়িয়ে হাঁক দেয়। পীরের দরগায় মানুষ উঠা যায়। হাঁক পেলেই জোটন তাড়াতাড়ি চটিতে যায়, কারণ জোটনের কাছে এই বন উদাসী এক জগৎ। ওর চোখে মুখে পিরানি পিরানি ভাব। বনের দিকে তাকালে মনে হয় আল্লাহ কিছুই দিয়ে পাঠায়নি কাউকে। শরীরের বসন ভূষণ অধিক মনে হয়। লজ্জা নিবারণের কি আছে এত বড় বনে? বনের ভিতর একা একা জ্যোৎস্নায় তার হিন্দুদের দেবীর মতো হেঁটে বেড়াতে ইচ্ছা হয়। সে শরীরে বাস রাখে না, খালি অঙ্গে সে ঘুরে বেড়ায় বনে। মানুষ দরগায় উঠে এলেই বেনা ঘাসের অন্তরালে উঁকি দেয়, তারপর হাঁকে, মানুষ উঠা যায়, কেয়ামতের দিন কবে জানতে চায়, কে জাগে দরগায়? পিরানি তাড়াতাড়ি তখন জোটন হয়ে যায়। বসন ভূষণ পরে, গলায় মালা তাবিজ পরে সে তাড়াতাড়ি পীর সাহেবের ছইটার নিচে গিয়ে বসে থাকে। তারপর হাঁকে, পিরানি জাগে। তখন মানুষটা দরগায় উঠে আসতে সাহস পায়, নতুবা সে যতক্ষণ হাঁক না দেবে, পিরানি জাগে, ততক্ষণ এই জড়িবুটির জন্য যারা আসবে ঘাসের অন্তরালে বসে প্রতীক্ষা করবে, কখন বনের ভিতর থেকে ডাকটা ভেসে আসবে, পিরানি জাগে। পীর মুর্শিদ নিয়ে রঙ্গরস করা যায় না, চুরি করে তাদের লীলা খেলা দেখা পাপ। সুতরাং সোজাসুজি কেউ দরগায় উঠে আসতে সাহস পায় না। কেবল বছরের যেদিন অষ্টমী তিথিতে মেলা বসবে সেদিন হাঁক দেবার নিয়ম নেই, সোজা তুমি দরগায় উঠে আসবে, এমন একটা নিয়মই এই কমাস চালু হয়ে গেছে। জোটন মনে মনে বড় প্রসন্ন। কদিন পর এই দরগায় বাপের দেশ থেকে মেহমান এসেছে। মালতী যে গর্ভবতী এবং রঞ্জিত যে পলাতক, ওরা দুজন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছে। সেসব ভুলে কোথায় কি পাওয়া যাবে এখন, যেমন শিমের মাচানে শিম, লাউয়ের মাচানে লাউ, সে তোলে বেড়াচ্ছে। অতিথিদের রাতের খাবার ব্যবস্থা করছে। সে মালতীকে ডাকল, আয় দেখা যা। সে তার নিজের হাতে লাগানো শিমের মাচান, লাউয়ের মাচান এবং পুঁই মাচায় হলুদ রঙের উচ্ছে ফুল দেখালো। সে যে এখন পিরানি, তার নসিব পাল্টে গেছে এবং বড় মায়ায় চারিদিকে সে তপবনের মতো এক দরগা গড়ে তুলেছে। সে সবও দেখালো মালতীকে। আজকাল রাত হলে আর ভয় থাকে না জোটনের। কবর দিতে আসে যারা, তারা পর্যন্ত পীরের দরগায় কিছু দিয়ে যায়, অথবা মোমবাতি জ্বালাতে আসে কেউ, সে তখন রসুন গোটার তেলে প্রদীপ জেলে, গলায় মালা তাবিজ পরে এবং মুশকিল আসানের লম্ফটা জ্বালিয়ে অন্ধকারে চোখ রক্তবর্ণ করে বসে থাকে। মানুষের এক ভয়, মৃত্যু ভয়। জমদুয়ারে দিয়া কাঁটা, আমার ভাইয়ের দিলাম ফোঁটা। জোটন যেন ভাই ফোঁটার মতো বিড়বিড় করে কি বলে তখন। মানুষেরা অনেক দূরে হাঁটু মুড়ে বসে থাকে। মানুষেরা তার কাছে পর্যন্ত আসতে সাহস পায় না তখন। জোটন বলল, তোর কোনো অসুবিধে হইব না মালতী, ল তুই স্নান করবি। রঞ্জিত মালতীকে দুধ গরম করে খেতে দিল। দুধটা খেয়ে মালতী স্নানের জন্য বসে থাকল। ছাগলটা আনতে গেছে জোটন। সে ছাগলগুলি বেঁধে রাখল ডেফল গাছে। বলল, ল যাই, স্নান করলে শরীর ঠান্ডা হইব। জোটনের আছে বলতে এক ছই, আর চটিতে আছে 2টো ঘর, ভাঙা ইটের পাঁচিল। সে ঘর দুটোর একটাতে ছাগল গরু এসব রাখবে বলে করেছে, অন্য ঘরটা করেছে মেলার সময় তার বাপের দেশ থেকে কেউ এলে থাকবে। তার সারাটা দিন বনে বনে কেটে যায়। কখনো সে ছোয়ের নিচে বসে নামাজ পড়ে, অথবা মালা তাবিজের ভিতর পা মুড়ে কেমন মাথা নিচু করে বসে থাকে। ঘর দুটো তার ব্যবহারের দরকার হয় না।
যেটাতে এলে বাপের দেশের মানুষের থাকার কথা, সে ঘরে এখন চুপচাপ রঞ্জিত একটা কাঠের জলচৌকিতে বসে রয়েছে। জোটন মালতীকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। দরগায় থাকে বলে কেমন বন্য স্বভাব জোটনের। রঞ্জিত এসেই যেন সেটা টের পেয়ে গেছে। জোটন রাতে ছইয়ের ভিতর থাকে এবং বাইরের রসুন গোটার গাছে মুশকিল আসানের লম্পটা সারা রাত জ্বললে সে নির্ভয় ঘুম যেতে পারে। জোটন কবর পার হয়ে সেই কেন জানি মালতীকে একটু থামতে বলে আবার ডেফল গাছটার নিচে চলে গেল। বলল, কর্তা, মালতীর কাপড়টা ঘাটের সিঁড়িতে রাইখা আসেন। রঞ্জিত মালতীর পোঁটলা থেকে সাদা এক থান বের করল। জোটন ওদের কিছুই ধরছে না। হিন্দুর ধর্মাধর্ম এই, অন্য জাতি ছুঁলে জাত বাঁচে না। সে ছুঁয়ে দিলে মালতী সারা রাত না খেয়ে থাকবে। এমনকি সে যে শিম, বরবটি, লাউ এবং 2টো পেঁপে পেরেছে, সব একসঙ্গে আলাদা করে রেখে দিয়েছে। জোটন রান্না করার জায়গাটা গোবর দিয়ে লেপে দিয়েছে। গোবরে লেপে দিলেই সব পবিত্র হয়ে যায়। 4-5টা গোবর ছড়া দিয়ে জায়গাটাকে একজন হিন্দু বিধবা রমণীর উপযুক্ত করে তুলেছে। অথচ পেটে মালতীর জারজ সন্তান। গাছপালায় বাতাসের সনসন শব্দ। জোটন নিরামিষাশী। ফকির সাহেবের মৃত্যুর পর মাছ মাংস আহার করে না। যেন ফকির সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গেই মাছ মাংস বলতে যা কিছু সম্পর্ক বোঝায় তা ছেড়ে দিয়েছে। সে তার আল্লাহর মাসুল তুলছে না ভেবে বলে না, আমারে একটা পুরান দুরান যা হয় ঠিক কইরা দেন। কিন্তু মালতীর এমন কাঁচা বয়স, রঞ্জিতের এমন সুন্দর মুখ, এক ঘরে এক বিছানায় ওদের বড় মানাবে। মালতী তার মেমান, রঞ্জিত ওর দিদি ক্ষুধার দিনে কত যত্ন নিয়ে খাইয়েছে তাকে, সেসব মনে পড়লে কৃতজ্ঞতায় চোখে জল আসে। সে রঞ্জিতকে বলল, সিঁড়িতে নিয়ে আর রাইখা দেন, মালতী কাপড় শোবে না। জোটন একটা গাছে বিচিত্র নীল রঙের ফুল দেখবার সময় মালতীকে ছুঁয়ে দিয়েছে। স্নান না করা পর্যন্ত মালতী পবিত্র হবে না। সে মালতীকে বড় এক সরোবরে নিয়ে যাচ্ছে। চারপাশে সব বড় বড় ঝাউ গাছ, গাছের নিচে কত সব বিচিত্র ঘাস ফুল। কাঠবিড়াল গন্ডায় গন্ডায়, সাদা রঙের ডাহুক, ডাহুকের ছানা। রঞ্জিত হাতে কাপড় নিয়ে ওদের সঙ্গে হেঁটে গেল। জোটন আগে, মালতী মাঝে এবং রঞ্জিত পিছনে। ওরা টিলা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। এই পথেই জোটন সারাদিন মরা ডাল, শুকনো পাতা, গাছের ফল কুড়িয়ে বেড়ায়। সে এই পথেই নেমে যাচ্ছে। সূর্যাস্তের আলো পাতার ফাঁকে ওদের মুখে পড়ছে। চারপাশে সব গাছ, বড় গরান গাছ, গজারি গাছ, রসুন গোটার গাছ। নিচে 3 মানুষ এবং ক্রমে শুধু নেমে যাওয়া। যেন জোটন এবং রঞ্জিত এক বন্দিনী বনদেবীকে খোলা মাঠে বেড়াতে নিয়ে যাচ্ছে। দূরের বিল থেকে হাঁস উড়ে আসে এ সময়, কচ্ছপেরা উঠে আসে ডিম পাড়ার জন্য। এখানে সব জীবজন্তু, এমনকি কচ্ছপেরা জোটনকে ভয় পায় না। জোটন তাদের মতো জলে জঙ্গলে থাকে বলে বনের জীব হয়ে গেছে। রঞ্জিত যেতে যেতে দেখল 2টো কচ্ছপ খালের পাড়ে উঠে রোদ পোহাচ্ছে। রোদ পোহাচ্ছে কি ডিম পাড়ছে বোঝা যাচ্ছে না। ওরা রঞ্জিত এবং মালতীকে দেখেই জলে নেমে গেল। জোটন একা থাকলে কচ্ছপেরা ভয় পেত না। সে ব্যাপারটা বুঝতে পেরেই কেমন ডেকে যাবার মতো বলে গেল, আমার মেমান, ডর নাই জীবেরা, তোমার কেউ অনিষ্ট করব না। অদ্ভুত এক ছায়াচ্ছন্ন সরোবর। আস্তানা সাহেবের দরগা এটা। মাঝে একটা জলটুঙি, সেখানে আস্তানা সাহেবের কবর, পাশে ফকির সাহেবের দরগা। একসময় আস্তানা সাহেবের দৌলতে এই সরোবর কাটা হয়েছিল এবং কথিত আছে এই সরোবরের ঠিক মাঝখানে জলের উপর বসে আস্তানা সাহেব নামাজ পড়তেন। খরম পায়ে জল পার হয়ে যেতেন। মৃত্যুর আগে তিনি মন্ত্র বলে জলটুঙি বানিয়ে গেলেন একটা। সেই জলের স্থলে তাকে সমাহিত করা হলো। জোটন আস্তানা সাহেবের দরগায় ঢুকেই বলল, পীর সাহেব, আপনি সরোবরে স্নান করাইতে আনছি মালতীরে, অরে মুক্ত কইরা দেন। সিঁড়িতে নেমে রঞ্জিত মালতীর কাপড় রেখে দিল। জোটন বলল, ডুব দেওয়ানের সময় মনের বাসনা আস্তানা সাহেবের কাছে কইস। মালতী ধীরে ধীরে সিঁড়ি ভেঙে জলে নেমে গেল। তোর যা বাসনা তুই যদি সরোবরে ডুব দিয়া কস,
তবে বিফলে যাইব না। জলে দাঁড়িয়ে মালতী কি ভাবছে। জলটা নাড়ছে, কি কাচের মতো স্বচ্ছ জল। দুটো একটা মাছ ওর পায়ের কাছে এসে ঘোরাফেরা করছে। সে জলের নিচে এইসব ছোট ছোট মৌরলা মাছ দেখে জীবন এভাবে কতদিন আর এমন ভাবছিল। জোটন দেখল মালতী জলে ডুব দিচ্ছে না। সে পিছনে দাঁড়িয়ে দেখল রঞ্জিত দাঁড়িয়ে আছে। জোটন কাছে এসে বলল, আপনি যান, মালতীর শান হইলে আমি নিয়া যামু। রঞ্জিত হেঁটে হেঁটে চলে এলো। এই কবরভূমিতেই জব্বর মালতীর পিছনে ছুটেছিল। আর সেই লোকগুলি, মালতী বলেছিল সে ৩-৪ জনের মুখ একসঙ্গে পায়ের কাছে ভেসে উঠতে দেখেছিল। ৩-৪ জন মিলে সারা রাত ওর ওপর পাশবিক অত্যাচার করেছে। এই যে সন্তান জন্ম নিচ্ছে, সে কে? তার অবস্থা এখন কি? এ কোন দেবতার আশীর্বাদ? জন্ম নিলে তার পরিচয় কি হবে? জোটন কি এই অশুভ দেবতার হাত থেকে মালতীকে রক্ষা করতে পারবে না? সে তো পিরানি, জড়িবুটি আছে তার। সে কি বলবে, জোটন এখন তুমি দেখো কি করতে পারো, একে তুমি রক্ষা করো। তখন জলে ডুব দিল মালতী, যেন একটা মাছরাঙা পাখি জলের নিচে ডুবে অদৃশ্য হয়ে গেল। কত বড় সরোবর, পাড়ে পাড়ে বিচিত্র সব গাছপালা। একটা অপরিচিত পাখি বারবার একই স্বরে ডেকে চলেছে। জোটন পাড়ে দাঁড়িয়ে আছে, মালতী কেবল ডুব দিচ্ছে। জোটন বলল, ওই ঠায় মালতী, তোর বাসনার কথা কইতে কিন্তু ভুইলা যাইস না। জোটনের কথা মতো ডুব দিয়ে তার বাসনার কথা বলল, আমার এই আস্তানা সাহেব মুক্তি দেন। যেন বলার ইচ্ছা, আমাকে আগের মালতী, পবিত্র এবং সুখী মালতী করে দিন। আমি আবার নদীর পাড়ে পাড়ে হাঁটি। মালতী স্নান করে উঠে এলেই বড় পবিত্র লাগছে চোখ মুখ। জোটন বলল, কি কইলি? ছলছল চোখে মালতী বলল, আমারে মুক্তি দিতে কইছি। জোটন আর তাকাতে পারছে না মালতীর দিকে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। বোধহয় জোটন আর মালতীর সঙ্গে কথাও বলতে পারত না, যদি না মালতী হেসে বলতো, জুটি, তোর একলা ডর করে না? না। মালতীর এই হাসি জোটনকে কেমন সাহসী করে তুলল। বলল, আমার লগে আয়, তোর কোনো ডর নাই। কত বড় বন, আগেরবার চোখ খুইলা দেখাতে পারি নাই। এই বনে ঢুইক্কা গেলে আর যাইতে ইচ্ছা হয় না। ওরা ফিরে এলে রঞ্জিত দেখল মালতী খুব স্বাভাবিক হয়ে গেছে। এমনকি মালতী ওকে স্নান করে নিতে বলছে। এতটা পথের কষ্ট স্নান করলেই দূর হয়ে যাবে এমনও বলেছে। মালতী আবার যেন বেঁচে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু সে কতক্ষণ? এই বন, নির্জনতা এবং জোটনের কাছে সাময়িক আশ্রয়, জোটনের অতিথি পরায়ণতা কিছুক্ষণের জন্য ওকে মুগ্ধ করে রেখেছে। পেটে যে একটা আজব জীব বাড়ছে এবং রক্তের অন্তরালে সে জীবটা অতিকায় নৃশংস এক জীব, মুখ কেবল ব্যাদান করে আছে। সেই মুখ স্মৃতিতে ভাসলেই মালতী আবার অধার্মিক হয়ে যাবে। ভ্রূণ হত্যার জন্য সে নিজের শরীরের ভিতর অন্য একটা শরীর খুঁজে বেড়াবে। শুধু এই এক ভয় রঞ্জিতের, সে এই যুবতীকে নিয়ে যায় কোথায়? কারণ এই অঞ্চল থেকে তার সরে পড়ার একমাত্র পথ নারায়ণগঞ্জে উঠে যাওয়া এবং সেখান থেকে রেল অথবা স্টিমারে দূর দেশে সরে পড়া। কিন্তু সে জানে তাকে ধরার জন্য জাল পাতা আছে শহরে গঞ্জে। ওর সব বয়সের ছবি আছে পুলিশের ঘরে। সে একা থাকলে ভয় পেত না, কিন্তু এই যুবতী মেয়ে, পেটে হাত পড়লেই হিক্কা এবং বমির ভাব, চারিদিকে তখন পাগলের মতো থুতু ছিটাতে থাকে। রঞ্জিতের ইচ্ছা মালতীর সন্তান নাশের ব্যাপারে একটা পরামর্শ করে জুটির সঙ্গে। মালতী দলা দলা হিং খেয়েছে, আভারানি এনে খাইয়েছে, কিছুই হয়নি। মূল এবং গাছের শেকড় বাকড় আছে, তা ব্যবহার করা হয়নি। আভারানি সাহস পায়নি এটা দোকান করতে। নরেন দাস যত বমি করছে মালতী তত ভালো মানুষ হয়ে যাচ্ছিল। এখন জুটিকে বলার সময় নয়, 2-4 দিন থাকার পর কথাটা সে তুলবে। আপাতত এই এক জোটন যে তাদের রক্ষার দায়িত্ব নিয়ে আছে। প্রায় সে আত্মসমর্পণের মতোই এসে উঠেছে এবং জোটনের এই আশ্রমের মতো জায়গায় মালতীর যদি একটা ব্যবস্থা করা যায়।
সে নিজে কথাটা পারতে পারছে না। জোটন এই নিয়ে কথা তুললেই সব পরিষ্কার করে খুলে বলতে হবে। তুই কিছুদিন ওকে রাখ জোটন, অন্তত সন্তান প্রসবের দিন কটা পর্যন্ত। তারপর আমি ওর আস্তানা ঠিক করে নিয়ে যাব। আর তার আগে যদি গর্ভপাত হয়ে যায় তবে তো কথাই নেই। আমি আর মালতী কোনো দিকে চলে যাব, ঘর বাঁধব। রঞ্জিতের দিকে তাকিয়ে জোটন বলল, এত ভাবছেন? বলে সে হা হা করে হাসল। বলে সে হাঁড়ি পাতিল সব বের করে দিল। সবই নূতন, কিছু সাদা পাথর মেলা থেকে সে কিনেছে। সাদা পাথর সে কোনটা কত দিয়ে কিনেছে তা এক এক করে বলছে। রঞ্জিত সব বসে বসে দেখছে। ওর শৈশবের কথা মনে পড়ছে। এই জুটি কচ্ছপের ডিম পেলে হিন্দু গ্রামে উঠে যেত। সে শাক পাতা, যেমন গিমা শাক এবং গন্ধপাদাল, বেতের নরম ডগা কেটে হিন্দু বাড়ি উঠে কচ্ছপের ডিম শাক পাতা দিয়ে খুঁতকুড়া চেয়ে নিত। ধান ভেঙে চিরাকুটে তার আহার সংগ্রহ। ওর স্বামী তালাক দিলেই আবেদ আলীর কাছে চলে আসা। আবেদ আলীর কথা মনে হতেই রঞ্জিত বলল, আবেদ আলীর নয়া বিবি এখন ওকে ঠিক মতো খেতে দেয় না। যেন জোটন ইচ্ছা করলে এখন আবেদ আলীকে কাছে এনে রাখতে পারে। জোটনের মুখ বড় কাতর দেখালো। সে এটা পারে না। সে পিরানি। পিরানির ভাব ভালোবাসা থাকতে নেই। সংসারে তার আপনজন থাকতে নেই। তার আপনজন সকলে। এই যে আমরা আইলাম, সকলে আমার আপনজন কর্তা, কিন্তু কোনো মায়া নাই। অর্থাৎ কোনো মায়ায় আর জড়িয়ে পড়তে চায় না জুটি। সে একা, কেবল একা থাকতে চায়। আর আল্লাহ অথবা নবীদের নামে সে মনের ভিতর ডুবে থাকে। রাত বাড়লেই ছোঁয়ের নিচে ঢুকে কালো রঙের আলখাল্লা পড়বে ফকির সাহেবের, গলায় মালা তাবিজ ঝোলাবে এবং কোরআনের পরপর বয়াত মুখস্থ বলবে, মুশকিল আসানের লম্ফের দিকে চোখ রেখে। রঞ্জিতকে মালতী রান্না করতে দিল না। জোটন ভাজা মুগের ডাল বার করে দিল। গরুর দুধের ঘি, তেল ঘিতে দোষ নেই। বাটনা বাটার শিলনোড়া আছে, ওটা জোটন ব্যবহার করে বলে দিল না। কোনো রকমের রাতের রান্না আজ সেরে ফেললে কাল জোটন সব ব্যবস্থা করে ফেলবে। মালতী হলুদ এক টুকরো আস্ত ডালে ফেলে দিল। হলুদ না দিলে রান্নার ত্রুটি থেকে যায়। হলুদ দিতেই হয়। কোথায় এখন বাটা হলুদ পাবে? সে আস্ত হলুদ ফেলে দিল গরম ডালে। মেথি, মৌরি, তেজপাতা সম্বারে মুগের ডাল, বেগুন ভাজা, পেঁপে এবং শিম সেদ্ধ, আতপ চালের ফেনা ভাত, বড় কলাপাতা কেটে এনেছিল জোটন। ওরা খেলে পর যা থাকবে একপাশে আলগা হয়ে খেয়ে নেবে। সে নিজের জন্য একটা কলাপাতা কেটে রেখেছে। জোটন খেতে বসে মালতীকে অপলক দেখছিল। জব্বর এই যুবতীকে বিনষ্ট করেছে। মালতী বছরের পর বছর আল্লাহর মাসুল না তুলে আছে কি করে? অথচ জব্বর জোর জার করে পবিত্র যুবতীকে অশুচি করে দিল। জোটনের নিজেরই কেমন শরীর গোলাচ্ছে। সে জব্বরকে শিশু বয়স থেকে বড় করেছে। জব্বর এই কাজ করেছে? অপরাধের দায়ভাগ জোটনের। সে ভিতরে ভিতরে জব্বরকে কাছে পেলে যেন গলা টিপে ধরত, এমন চোখ মুখ এখন। মালতী রঞ্জিতকে খাইয়ে আলাদা পাতায় যত্নের সঙ্গে ভাত এবং ডাল বেড়ে দিল জোটনকে। মালতী রঞ্জিতের পাতায় ভাত বেড়ে নিয়েছিল। ওরা আলগা হয়ে একটু দূরে বসে পরস্পর নিবিষ্ট মনে খাচ্ছে। কিন্তু জোটন খেতে পারছে না। সে অপলক চুরি করে মালতীকে দেখছে, যেন সেই ঠাকুর বাড়িতে বসে সে খাচ্ছে। সে খেতে খেতে মালতীর রান্নার খুব তারিফ করল। রঞ্জিত পাশে দাঁড়িয়েছিল। অন্ধকার রাত, লম্ফের আলোতে দুই নারী মূর্তি বনের ভিতর চুপচাপ খাচ্ছে। একসময় জোটন বলল, মামা মামিরা কেমন আছে? ভালো। বস্তুত সারাদিন পরেই খাওয়া। একটু ঘি, শিম সেদ্ধ, বেগুন সিদ্ধ, ভাত এবং মুগের ডাল, বেগুন ভাজা অমৃতের সামিল। আর মালতীর এতদিন পর স্বপ্ন তার সফল হচ্ছে। সে তার প্রিয়জনকে দুটো রান্না করে দিতে পারছে, তার পাতে খেতে পেরেছে। পেটের ভিতর যে এমন একটা দানব দিনে দিনে বাড়ির চন্দ্রকলার মতো, সে আদৌ ভ্রুক্ষেপ করছে না। ঘরে লম্ফ জেলে রেখে এসেছে জোটন। একই ঘরে আজ রঞ্জিত আর মালতী থাকবে। জুটি সেই কবে থেকে, প্রায় বলা যায় মালতীর জন্ম থেকে বড় হওয়া, ওর বিয়ের সব সে চোখের ওপর দেখেছে। স্বামীর মৃত্যু,
এবং মৃত্যুর পর মালতীর ফিরে আসা। সেই শোক বিহুবল চেহারা জোটন যেন ইচ্ছা করলে এখনো মনে করতে পারে। তারপর দীর্ঘকাল একা একা মালতী একটা গাছের নিচে সারাদিন বসে থাকল। কেউ এলো না হাত ধরে নিয়ে যেতে। নদীর পাড়ে যাবার ইচ্ছা তার বারবার, কিন্তু সে একা। গাছের পাতা কেবল সারা মাসকাল ওর মাথার ওপর ঝরে পড়েছে। গাছের নিচে আজ তার সত্যি একটা মানুষ এসে দাঁড়িয়েছে। মালতী আজ কিছুতেই রঞ্জিতের দিকে তাকাতে পারছে না, কেবল ফুপিয়ে কাঁদছে। উচ্ছিষ্ট এক যুবতী সে, সোনার মতো মানুষ। তার কাছে দেবতার সামিল রঞ্জিত এখন ঘরে চুপচাপ হোগলার ওপর শুয়ে আছে। সে গেলে মানুষটা আলো নিভিয়ে দেবে, অথচ রঞ্জিতকে ডাকতে সাহস পাচ্ছে না। সে তার কাছে কিছুতেই যেতে সাহস পাচ্ছে না, তার হাত পা কাঁপছে। এখানে থাকলে মালতী ঘরের ভিতর ঢুকবে না। জোটন তাড়াতাড়ি ছোঁয়ের নিচে ঢুকে যাবার জন্য কবর পার হয়ে চলে গেল। পিছনের দিকে তাকালো না, কেবল মনে মনে হাসল। মালতী, তুই মনে করিস আমি কিছু বুঝি না? তুই বিধবা বইলা তোর কিছু বুঝি ইচ্ছা থাকতে নাই? মাচানে উঠেই জোটনের মনে হলো সরোবরে আজ দুটো মাছ সারাদিন জলের নিচে ঘুরে বেড়াবে। সরোবরে দীর্ঘদিন একটা মাছ ছিল। জোয়ারের জলে আর একটা ভেসে আসতেই সরোবরের মাছটা লাফিয়ে জলে ভেসে উঠল। ওর কাছে সরোবরের মাছ মালতী। কি যে দুঃখ মেয়ে মানুষের স্বামী বিহনে জীবনযাপন, সে মর্মে মর্মে তা জেনেছে। জোটন মুশকিল আসানের আলোতে এবার নিজের মুখ দেখল। সে কেমন তান্ত্রিক সন্ন্যাসিনীর মতো হয়ে যাচ্ছে। এক সুদূর আলোর রেখা ক্রমে বড় হতে হতে গাছপালা ভেদ করে ওপরে উঠে যাচ্ছে। মালতী ক্ষুধায় পীড়িত। একটা মানুষ তাকে আজ যে কি আনন্দ দিচ্ছে! আহা, বসুন্ধরার মতো, অথবা আবাদের মতো। ফসলের জমি খালি ফেলে রাখতে নেই। আজ রাতে দারুণ গ্রীষ্মের দাবদাহের পর আকাশ ভেঙে ঢল নামবে। জোটনের আরামে চোখ বুজে এলো। সে ফকির সাহেবের উদ্দেশ্যে মাথা নিচু করে এবার বসে থাকল। মনে হচ্ছে সামনে সেই সোনালি বালির চর। আকাশ ভেঙে ঢল নেমেছে। একটা সাদা বিনষ্ট পবিত্র ফুল জলে চুপি চুপি ভিজছে। সে এবার মনে মনে উচ্চারণ করল, খুদা মেহেরবান, সে বিনষ্ট হতে দেবে না ফুলকে। আবার আবার পরিচ্ছন্ন করে তুলবে সব। মালতীর পেটে জারদ সন্তান পেটে রেখে সে কিছুতেই এমন নিষ্পাপ যুবতীকে বিনষ্ট হতে দেবে না। হাতে তার কত তন্ত্রমন্ত্র আছে, গাছগাছালি আছে, সে কি না পারে। কারণ তার নিজের মানুষ ফকির সাহেব মরার আগে সব তন্ত্র মন্ত্র ঝাড় ফুঁক ওকে দিয়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে পড়ল। সারা জীবন ধরে যে মাসুল আল্লাহকে দেবার কথা, আজ সে তাই বিনষ্ট করতে যাচ্ছে। সে তার লাখেটিয়া চিজ সেই মাসুলের ওপর ছুঁড়ে দেবে। তবু মালতী আবার পবিত্র হোক, সুখী হোক। সে মুশকিল আসানের লম্ফ নিয়ে চুপি চুপি উঠে এলো। এসে দেখল মালতী তখনও একা গাছের নিচে দাঁড়িয়ে আছে। রঞ্জিত পরিশ্রান্ত, সে অঘরে ঘুমোচ্ছে। সে ডাকল, এই মালতী। মালতী কাছে গেলে বলল, ভিতরে যাস নাই? না। পানি আন। মালতী ভেবে পেল না কেন এসব। সে তবু জোটনের অমন রুদ্র চোখ মুখ এবং পিরানি পিরানি ভাবটা দেখে কেমন আবিষ্টের মতো এক ঘড়া জল নিয়ে এলো। জোটন বলল, নে হাত পাত, পানিতে গিলা খা। জলটা খেয়ে ফেললে বলল, যা ভিতরে, আর ডর নাই। বলেই সে যেমন এসেছিল সহসা তেমনি ছইয়ের ভিতর লম্ফ নিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর সে ছইয়ের নিচে বসে এই মুহূর্তে হাজার হাজার অথবা লক্ষ লক্ষ শয়তানের বিরুদ্ধে করতালি বাজালো। সে গুনহা করল, অর্থাৎ মহাপাপ, ভ্রূণ হত্যার মহাপাপ। সে জোরে জোরে হাঁকল, ফকির সাহেব, কবরে জায়গা আসেন। সে চিৎকার করে বলল, কন খুদা আমারে বেহেস্তে পাঠাইব না দোজকে পাঠাইব? কন তো কি হইব জবাবটা? বলেই সে লক্ষ লক্ষ শয়তানকে কলা দেখিয়ে কাঁথা বালিশ টেনে শুয়ে পড়ল। তারপর খুব ফিসফিস গলায়, যেন ফকির সাহেব কবরে নেই, মাচানে এসে তার পাশে শুয়েছে, জোটন এমনভাবে নালিশ দিচ্ছে, কি জবাবটা দেন? কিন্তু ফকির সাহেব কিছু বলছেন না, পাশ ফিরে শুলেন। এবার তার যেন বলার ইচ্ছা, এই ভ্রূণ হত্যার জন্য দায়ী কে?
আমি মালতী, আপনি না জব্বর, কেডা হইব কন? সে দু হাতে বুক চাপড়ে মাচানে পড়ে তার এই মহা পাপের জন্য বনের ভিতর কাঁদতে থাকল। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্বিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।